আজকে আপনাদের 20তম ক্লাস। এই পর্যন্ত আমরা অনেক কিছু শিখেছি। এখন আপনাদের বেশি বেশি বাসায় সময় দেওয়ার সময়। আপনারা যদি মনে করেন ক্লাসেই আমাদের শেখার পরিধি সীমাবদ্ধ, তাহলে আপনারা ভুল করছেন। এখন থেকে আপনাদের বাসায় 2 ঘন্টা অন্ততপক্ষে সময় দিতে হবে, প্রতিদিন 2 ঘন্টা। আমি যেই টপিক্সের উপর যেই দিন ক্লাস নিব ওইটার উপরে আপনাদের নিজে থেকে রিসার্চ করতে হবে। ইউটিউবে ওই রিলেটেড টিউটোরিয়ালগুলো দেখতে হবে, বিভিন্ন টেমপ্লেট সাইট থেকে ওই ধরনের ডিজাইন দেখতে হবে। এসব নিয়ে একটু ঘাটাঘাটি করতে হবে। কিভাবে করবেন ওই সম্পর্কে তো আমি ক্লাসে বলেই দিচ্ছি। এবার আপনাদের উচিত হবে ওই বিষয়ের উপরে বাসায় প্র্যাকটিস করা। হ্যাঁ বলেন। আচ্ছা আপাতত দেখেন, হ্যাঁ একটু পরে, আপনার এখন কিছু করার নেই, শুধু দেখবেন। আজকে আপনাদের এনভেলপ ডিজাইন, এই এনভেলপ ডিজাইনটা গত ক্লাসে যে লেটার হেড ডিজাইন করছেন এটা ভাঁজ করে একটা খামের ভিতরে ঢুকাতে হয় না, ওইটা হচ্ছে এনভেলপ ডিজাইন। এই খাম তৈরি করব মনে করেন। আমরা গুগলে সার্চ দিয়ে দেখি আসলে এনভেলপ ডিজাইনটা কেমন। গুগলে সার্চ দেওয়াতে ইমেজে গেলাম। এবার দেখেন এখানে অনেক ধরনের ডিজাইন আমরা দেখতে পাচ্ছি। এনভেলপ ডিজাইনের বিভিন্ন সাইজের হয়। তো স্ট্যান্ডার্ড যে মাপটা ওইটা আমরা আজকে ডিজাইন করব। ওইটার মাপ হচ্ছে 9 ইঞ্চি বাই 4 ইঞ্চি। এখানে খেয়াল করেন এই যে এনভেলপ ডিজাইন। এনভেলপ ডিজাইন কিভাবে করা যায় এই বিষয়ে দেখেন। ইলাস্ট্রেটর থেকে আমি নিউ ফাইল নিচ্ছি। নেওয়ার পর আমি প্রিন্টে ক্লিক করছি, যেহেতু এটা প্রিন্ট হয়ে বের হবে। এরপর পরিমাপের একক মিলিমিটারে আছে, আমি এটা ইঞ্চিতে কনভার্ট করছি এবং এটার মাপ হবে 8.5 ইন্টু 11 ইঞ্চ। এটা আর্টবোর্ড, এটা আর্টবোর্ড নেওয়া হচ্ছে, ঠিক আছে। এরপর এটা ওরিয়েন্টেশন আমরা ভার্টিক্যাল করছি, ওরিয়েন্টেশন ভার্টিক্যাল করছি, মানে এটা আর্টবোর্ডটা একটু আগে ছিল লম্বালম্বি। দেখেন হরিজন্টাল হলে ওয়াইডের মাপ কত 8.5, এখন যখন ভার্টিক্যাল করছি এই মাপটা উপরে উঠে যাচ্ছে। দেখেন এখানে ক্লিক করাতে মানে স্থান বদল হয়েছে আর কি। এরপর প্রিন্টে ক্লিক করাতে তো এমনিতেই কালার মোড হচ্ছে CMYK-তে থাকে। এরপর আমি ক্রিয়েটে ক্লিক করছি, আমাদের আর্টবোর্ড চলে আসলো। এখন এই আর্টবোর্ডের ভিতরে আমাদের একটা ডিজাইন তৈরি করতে হবে। ডিজাইন বলতে একটা টেমপ্লেট তৈরি করতে হবে। আমি এটা একটু দেখাই। আমি ডিজাইন সাইজ দিয়ে যদি লিখি গুগলে, তাহলে এই যে এইটাকে কি বলে, ব্লিড লাইন, শেপ এরিয়া লাইন এবং ক্রপ লাইন, এইগুলো আমরা এখন তৈরি করব। এইগুলো আমরা কিভাবে তৈরি করতে পারি এদিকে খেয়াল করেন। আমি দেখতে পাচ্ছি অনেকে কম্পিউটারের দিকে তাকিয়ে আছেন। আপাতত আপনাদের কোনো কাজ নেই, মাউস ছেড়ে দেন সবাই। এখন আমি আর্টবোর্ডটা নিয়েছি, চওড়াই হচ্ছে 11 ইঞ্চ আর হাইটে 8.5। এখন আমাদের যে ডিজাইনটা ওইটা হবে, এনভেলপ ডিজাইনের বিভিন্ন সাইজের হয়ে থাকে। আমরা একটা স্ট্যান্ডার্ড মাপে করব, সেটা হচ্ছে 9 ইন্টু 4। আমি রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় জাস্ট একটা ফাঁকা জায়গায় ক্লিক করাতে আমার সামনে একটা মাপ, মানে পারমিশন আছে যে আমি কত মাপের হচ্ছে ডিজাইনটা নিতে চাচ্ছি, মানে শেপটা নিতে চাচ্ছি। ওয়াইডে আমরা নিব 9 ইঞ্চি আর হাইটের দিক থেকে নিব 4 ইঞ্চি। এরপর ওকে। এরপর এটা মিডিল অ্যালাইন করে নিচ্ছি। এরপর খেয়াল করেন এটা এর একটা ডুপ্লিকেট নিচ্ছি, অল্টার প্রেস করে এর একটা ডুপ্লিকেট নিলাম। নেওয়ার পরে এটাকে এডিট করতে হবে, মানে এটা রিসাইজ করতে হবে। এটা এখান থেকেও করা যেতে পারে, কিন্তু আমরা একটা নতুন টেকনিক শিখব, সেটা হচ্ছে এই যে ট্রান্সফর্ম। এই প্যানেলের কাজটা দেখব আজকে।
এই প্যানেলটা যদি এখানে আপনার না থেকে থাকে, উইন্ডোতে গিয়ে এই যে ট্রান্সফর্মে ক্লিক করবেন, তাহলে ওটা চলে আসবে। ওকে, এরপর দেখেন আমাদের মূল মাপটা নিয়েছি হচ্ছে 4 ইঞ্চি বাই 9 ইঞ্চি। এবার আমাদের পরের যে মাপটা, এটার মাপ হবে 1.5 ইঞ্চি। এখান থেকে এতটুকুর মাপ হবে 1.5 ইঞ্চি। তো এটা ওয়াইডের মাপ তো আমি চেঞ্জ করব না, আমি করব হচ্ছে হাইটের মাপ। এখানে 4 আছে, এটা 1.5 দিচ্ছি। দিয়ে এন্টার দেওয়ার আগে আমাদের আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি চাই যে কোন দিক থেকে ছোট হবে। এই জায়গা স্থির থাকবে, এখান থেকে ছোট হয়ে আসবে, তাই না? তাহলে এটা যেহেতু স্থির করতে চাচ্ছি নিচের লাইনটা, তাহলে আমাদের এই যে এখানে একটা বাউন্ডিং বক্স দেখতে পাচ্ছেন, এটাকে যদি আমি নিচেরটাতে ক্লিক করে দিই, তাহলে নিচটাকে কেন্দ্র রেখে ছোট হওয়ার কথা। এবার এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করা লাগে না। আচ্ছা, একটু ভুল হয়েছে, একটু ভালো করে খেয়াল করি। আমি একটা ডুপ্লিকেট নিছি, এটাতে আসলে সবাই পারবেন অল্টার প্রেস করে টান দিয়ে। এরপর এটাকে যদি আমি হাইট ছোট করি, সেক্ষেত্রে 1.5 দিলে এটা নিচ থেকে ছোট হওয়ার কথা, কিন্তু একটু আগে একটু সমস্যার কারণে এটা উপর দিকে ছোট হয়েছিল। বিষয়টা আসলে বুঝতে পেরেছেন সবাই? আমি যে এটা ট্রান্সফর্মের কাজটা দেখালাম আপনাদের, এটা অনেকের এটা নতুন, তাই না? এটা তো এটা কি সবাই বুঝতে পেরেছেন আমি কি করলাম? দেখেন আমি আরেকবার দেখাচ্ছি। আমি চাচ্ছি এর হাইটটা ছোট করব, সেক্ষেত্রে এটা কোনো একটা পাশ আমি চাইলে স্থির করে রাখতে পারি এবং সাইড থেকে ছোট করতে পারি। দেখা যাচ্ছে আমি নিচটা যে পজিশনে আছে এখানেই থাকবে, উপর থেকে ছোট হবে। এটা আমরা কিভাবে করতে পারি দেখেন, এখানে হাইটের মাপ আমি কমাবো, 4 আছে, আমি এটা 2 ইঞ্চি করছি। এবং এখানে এই যে নিচেরটাতে ক্লিক করা আছে, তার মানে নিচেরটা ফ্রিজ হয়ে গিয়েছে। ফ্রিজ মানে ওইটা স্থির হয়ে গিয়েছে। এবার ফাঁকা জায়গায় একটা যদি ক্লিক করা হয়, এটা অটোমেটিক ছোট হয়ে যাবে। কোনটাকে কেন্দ্র করে? নিচের লাইনটাকে কেন্দ্র করে ছোট হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। এভাবে আমি উপরের দাগটা ছোট করলাম। এবার খেয়াল করেন নিচেরটা নিতে হবে। তো নিচেরটা নেওয়ার সময় অল্টার প্রেস করে আমি যখন টানছি, দেখবেন নিচের লাইনে আসলে একটা ম্যাগনেটিকভাবে এটা ওই দাগের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। আর মাঝখান দিয়ে পার্পেল কালার দিয়ে বোঝা যাচ্ছে যে এটা ওর সাথে একদম পারফেক্টলি অ্যালাইন হয়েছে। আসলে অনেকে বুঝতে অসুবিধা হতে পারে। দেখেন আমি এই শেপের একটা ডুপ্লিকেট নিব। তো এই ডুপ্লিকেটটা নিয়ে এই যে একটা কালো দাগ দেখতে পাচ্ছেন, এর সাথে যাতে পারফেক্টলি অ্যালাইন হয়, এটা আমরা কিভাবে করতে পারি? অলটা চেপে ধরে নিয়ে আসবো এবং একই সাথে যদি শিফট ধরি তাহলে ডানে বায়ে সরবে না। দেখেন শিফট ধরলাম, এবার ডানে বায়ে আর সরবে না। ডানে বায়ে সরবে যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে নিয়ে যায় তখন সরবে। তো এমনিতে এটা একদম পারফেক্টলি অ্যালাইন থাকবে। এবং এটা যখন এই দাগের সাথে মিলাই দিব, এখানে দেখবেন ম্যাগনেটিকভাবে কিছু আকর্ষণ করে এটা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এবং পার্পেল কালারের একটা দাগ দিয়ে বোঝাবে যে এটার সাথে একদম নিখুঁতভাবে অ্যালাইন হয়েছে। এরপর আমি এটাকে ছোট করব। তো ছোট করার জন্য এটা আছে 4 ইঞ্চি লম্বায়, আমি এটা 3.5 ইঞ্চি করব। সেক্ষেত্রে আমি এই যে হাইটের মাপটা 3.5 ইঞ্চি করব। এবার বলেন তো এখানে কোন জায়গাটা আমি ফ্রিজ করব? একদম উপরের মাঝেরটা, ফ্রিজ পয়েন্ট। এই যে ফ্রিজ পয়েন্ট, কিন্তু এটা হয়নি, এটা ট্রাবল দেখা দিচ্ছে। এটা আগে করা উচিত ছিল। হ্যাঁ, আগে থেকে। এই তো বুঝতে পেরেছেন। এটা সিলেক্টেড থাকা অবস্থায় আগে এটা চেঞ্জ করতে হবে, তারপরে সাইজটা চেঞ্জ করতে হবে। আমি এখন 3.5 দিচ্ছি এবং কিবোর্ড থেকে এন্টার প্রেস করছি, যার কারণে এটা নিচ থেকে ছোট হয়ে 3.5 ইঞ্চি হয়েছে। আচ্ছা, আমাকে তার আর্টবোর্ডটা আরেকটু লম্বা করতে হবে। আচ্ছা, এরপর দেখেন এবার এটার মাপ। আচ্ছা, আমরা তো একটা সিস্টেম শিখলাম যে এটা অল্টার প্রেস করে এভাবে টান দিয়ে নেওয়া যাবে। এবার আরেকটা সিস্টেম দেখা যাক। এবার এই টুলে থাকা, রেক্ট্যাঙ্গেল টুলে থাকা অবস্থায় আমি যদি একটা ফাঁকা জায়গায় ক্লিক করি, আমার এখন একটা মাপ দরকার হচ্ছে
আমরা জানছি যে এখান থেকে এটুকুর মাপ কত 4 ইঞ্চি, তাই না? এখান থেকে এইটুকুর মাপ 4 ইঞ্চি আর এখান থেকে এটুকুর মাপ 9 ইঞ্চি। সাইড থেকে আমার 0.5 ইঞ্চির একটা ছোট শেপ নিতে হবে। যদি এই দিকের মাপ হয় 0.5 ইঞ্চি, মানে 1 ইঞ্চির অর্ধেক। হাইটের মাপ কত হবে? উচ্চতার মাপ কত হবে বলেন তো? এখান থেকে এতটুকুর উচ্চতার মাপ কত? 4 ইঞ্চি। এই মাপযোগের বিষয়গুলো আপনাদের মাথায় আনতে হবে। দেখেন ওয়াইডের মাপ হবে আমি দিচ্ছি 0.5 আর হাইটের মাপ হবে 4 ইঞ্চি। তারপর ওকে প্রেস করলাম এবং এটা আমি এর সাথে এখানে অ্যাডজাস্ট করে দিলাম। বুঝতে পারছেন? এটা যখন আমি এখানে নিয়ে আসছি, দেখেন আড়াআড়ির দিক থেকে একটা পার্পেল কালার দিয়ে বোঝাচ্ছে যে এটা ওই শেপের সাথে একদম পারফেক্টলি অ্যালাইন হয়েছে। আর লম্বালম্বি যে পার্পেল কালারটা দেখা যাচ্ছে ওইটার মাধ্যমে বোঝা যাচ্ছে যে দুইটা পাত একদম পারফেক্টলি অ্যালাইন হয়েছে, এটাই। আবার এটার ডুপ্লিকেট নিয়ে আমি ডান সাইডে সেট করে দিচ্ছি। ব্যাস, আমাদের যে মূল ইসের মাপ, এনভেলপ ডিজাইনের মাপ, এটা আমরা পেয়ে গিয়েছি। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা পয়েন্ট আমি সিলেক্ট করলাম এবং কিবোর্ডের রাইট অ্যারো 1 2 3 4 5 6 7 8 9 10। আবার এটা তো আমি জাস্ট একটা পয়েন্টে ক্লিক করে সিলেক্ট করেছিলাম। এবার চাইলে এইভাবে ড্র্যাগ করে ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায় ড্র্যাগ করে এই পয়েন্টটা সিলেক্ট করতে পারি। 2 3 4 5 6 7 8 9 10। আমি 10টা করে ক্লিক করছি, মানে একটু কার্ভ করার চেষ্টা করছি। কার্ভ বলতে ছোট করা। আচ্ছা, কেউ কি এটা ট্রাই করছেন? এটা কেউ ট্রাই করেন না, আমি যখন বলবো তখন করবেন। আমি কি করছি দেখেন, এটা উপরের দিকে সরাচ্ছি আর এইগুলো ডানে সরিয়েছিলাম, এটা বামে সরিয়েছি। তো এটা একটু ছোট করছি। এটা কিবোর্ড থেকে যে অ্যারো চিহ্ন আছে 4টা, আপ অ্যারো, ডাউন অ্যারো, লেফট রাইট অ্যারো, তো এটা আমি 10 বার ক্লিক করব উপরের দিকে। 1 2 3 4। এটা কোন দিকে সরাবো বলেন তো? ডান দিকে। আমাদের মূল মাপটা হয়ে গেল। এবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে উপরের দুটো কর্নার সিলেক্ট করছি, খেয়াল করেন। এই দুইটা পয়েন্ট সিলেক্ট করে এটা একটু রাউন্ড করব। এখন এই রাউন্ডের মাপটাও আপনারা চাইলে স্পেসিফিকভাবে দিতে পারেন। এই যে কর্নার রেডিয়াস আমি যদি একটু ডাউন করে কমাই, আচ্ছা এখানে হচ্ছে না, আমি 10 পিটি করলাম, এটা বেশি হয়ে যাচ্ছে। এটা যদি আমি 3 করি, এটাও অনেক বেশি হয়ে যাচ্ছে। এই সামান্য করে বাঁকা করব। এখানে দেখেন রেডিয়াস পয়েন্ট, এখান থেকে চাইলে আমরা সিলেক্ট করে দিতে পারি। আমি একটু ওইটাই দেখাই আগে। এটা সিলেক্ট করলাম, এটার মাপ আমি 0.5 যদি দিয়ে থাকি তাহলে এতটুকু কার্ভ হচ্ছে, এটা বেশি হয়ে যাচ্ছে। 0.25 দিই, 0.25। ডান সাইডে দুইটা ধরলাম, এখানেও 0.25 দিচ্ছি। একবারে সব সিলেক্ট করতে পারবেন, সমস্যা নেই। এই যে এটা ধরলাম, শিফট ধরে এই দুইটা কর্নার ধরলাম, ধরে এখান থেকে 0.25 দিচ্ছি। দুইটা সব 4টা পয়েন্টই একবারে সিলেক্ট করে এটা করতে পারেন। কর্নারগুলো হচ্ছে রাউন্ডেড কর্নার করলাম। তো এটা আপনাদের সবাইকে করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই। এখানে লেয়ার প্যানেল, আমরা লেয়ার প্যানেল হচ্ছে ফটোশপে দেখছিলাম, তাই না? তো এখানেও আমাদের লেয়ার প্যানেলের কাজ আছে। কিছু ক্ষেত্রে আমাদের তেমন একটা লেয়ার প্যানেলের কাজ প্রয়োজন হয় না। এটা যদি এখানে না থেকে থাকে, উইন্ডো থেকে
লেয়ার প্যানেলটা নিয়ে আসবেন, এই যে উইন্ডো থেকে লেয়ার। তো আমি এটার একটা ডুপ্লিকেট নিচ্ছি, কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট এবং কন্ট্রোল জি দিয়ে এটা গ্রুপ করলাম। করার পর উপরে যেটা আছে এটা এটা আমি ফিল কালারটা নান করব। ফিল কালার এখান থেকেও নান করতে পারি, আবার এটা যেহেতু ফিল কালারটা উপরে আছে এখান থেকে নানে ক্লিক করলে এটা 9 হয়ে যাবে। এবার এটাকে আলাদা গ্রুপে রাখা উচিত, এটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করছি। এবার যেটা আছে এটা আলাদা। আচ্ছা, আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে, আমি বুঝতে পেরেছি, আমি একটু ক্লিয়ার করি বিষয়টা। দেখেন এই কার্ভ করা পর্যন্ত তো সবাই বুঝতে পেরেছেন, তাই না? এবার দেখেন এখন আমি যদি চাই এই, আচ্ছা আমার একটা জিনিস কনফিউশন লাগছে। আচ্ছা, নিচের এইটাকে সাইডে রাউন্ড করার প্রয়োজন নেই, যে সাইডে আনার প্রয়োজন নেই। আমি এটা সব কিছু আপনাদের পার্ট বাই পার্ট করে দেওয়ার চেষ্টা করছি। এবার খেয়াল করেন সবাই, এই সবগুলো আমি ধরলাম। এটার কিন্তু ফিল কালারও আছে, স্টক কালারও আছে। এটা আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিচ্ছি। এটার ফিলও আছে, স্টক কালারও আছে, এটা আমি গ্রুপ করে নিলাম। এরপর এটা কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করলাম। করার পর একটা এখানে যেহেতু দুইটা আছে, একটা আমি কন্ট্রোল এক্স দিয়ে কাট করে রাখছি, করে একটা নিউ লেয়ার নিচ্ছি। এই যে নিউ লেয়ার নিলাম, নেওয়ার পরে এই লেয়ারের একটা নাম দেওয়া যেতে পারে। এই যে লেয়ার 2 লেখা, এর উপর আমি যদি রাইট বাটন ক্লিক করি, কিংবা এখানে ডাবল ক্লিক করতে হবে, এই লেখার উপর ডাবল ক্লিক করলে এটা চেঞ্জ করা যাবে। এটাকে বলা যায় ডাই কাট লেখা যেতে পারে, অথবা আউটলাইন লেখা যেতে পারে, আউটলাইন। এবং এর ভিতরে আমি কন্ট্রোল এফ দিয়ে পেস্ট করব, কন্ট্রোল এফ। দেখেন ভালো করে খেয়াল করেন, আমি একটা নতুন আচ্ছা সবার কি বুঝতে অসুবিধা হচ্ছে? হ্যাঁ, আমি এগুলো সব আবার পর্যায়ক্রমে দেখাবো, আপনারা জাস্ট একটু রিল্যাক্সে একটু ধৈর্য ধরে দেখেন। দেখেন এখানে দুইটা লেয়ার নেওয়া হয়েছে, দুইটাতে একই রকম আছে। এবার আমরা কি করব, এই যে উপরের লেয়ারে যেটা, এটার যে ফিল কালার আছে এটা আমরা নান করে দেব। তার আগে সেকেন্ড লেয়ারের চোখটা অফ করে দিচ্ছি, যাতে একটাই আমাদের সামনে শো হয়। তো এটার আমি প্রথমে আনগ্রুপ করছি, করার পর প্রত্যেকটা পার্ট বা সবগুলোই ধরলাম, ধরে ফিল কালারটা আগে নান করে দিলাম। এবার দেখেন এগুলো সব ধরলাম, এবং এখান থেকে ক্লিক করে সরালে কিন্তু সরবে না, আমাদের সরাতে হবে এই যে পাতের উপরে ক্লিক করে সরাতে হবে। দেখেন এটা শুধুমাত্র এখন স্ট্রোক লাইনটা আছে, আমাদের ডাই কাটের জন্য স্ট্রোক লাইনটাই দরকার। তো এই স্ট্রোক লাইনটার ভিতরে এই মাঝেরটা সিলেক্ট করা যাচ্ছে না। এই যে মাঝের যে প্রথম যেই শেপটা নিয়েছিলাম, এটাকে আমরা স্ট্রোকে গিয়ে এই যে ড্যাশ লাইনটা অন করে দিব। এবং ওইটার কালারও চেঞ্জ করে দিব। এক মিনিট, ওইটার কালার আমি যদি রেড করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন এটা রেড করে দিয়েছি। এই জায়গাটা মনে করেন যে আপনাদের ইসের কাজে লাগবে, এটা এই পয়েন্টটা ভাঁজ করার কাজে লাগে, যেগুলো হচ্ছে এরকম ড্যাশ লাইন দেওয়া থাকে। আচ্ছা, এইটা আমরা এবার লক করে দিব। খেয়াল করেন লেয়ার প্যানেলের এখানে ক্লিক করলে এই প্যানেলের এইগুলো আমরা আর সিলেক্ট করতে পারবো না, এটা লক করে দিয়েছি, এটা আর আমরা সিলেক্ট করতে পারবো না এই লাইনটা। এরপর সেকেন্ড লেয়ারে আমাদের থাকবে, চোখটা অন করে দিচ্ছি। এটা চোখ চাইলে অফ করে দেওয়া যেতে পারে আমাদের কাজের সুবিধার্থে।
এবার এটার উপরে আমরা ডিজাইনটা করব। এটা হচ্ছে এই প্যাকেজিং ডিজাইন বা এই ধরনের, এটা তো এক ধরনের প্যাকেজিং ডিজাইন। এই আউটলাইন করাটা জরুরি। এখন আমি প্রথম থেকে দেখাবো। এই যে আমরা নতুন একটা লেয়ার নিছি না, এই লেয়ারের ভিতরে আমাদের ডাই কাট বা আউটলাইনটা থাকবে, আর নিচেরটাতে আমরা ডিজাইন করব। তো আউটলাইনের এই চোখটা আমি অফ করে দিচ্ছি, দেওয়ার পরে এটা অন করছি, এটা তালা মেরে দিব, প্রথমটা তালা মেরে দিব যাতে ওইটা আর আমরা সিলেক্ট না হয়। চোখ অফ করে দিয়েছি। এবার নিচের লেয়ারে আমাদের ডিজাইন করতে হবে। এখন ডিজাইনগুলো সাজানোর পালা। তো আমি কয়েকটা ডিজাইন স্যাম্পল আমি এনে রেখেছি, এগুলো একটু বোঝানোর চেষ্টা করি। খেয়াল করেন, আপনারা গতদিনে যে বিজনেস কার্ড করছেন, লেটার হেড ডিজাইন করছেন, ওখানে যে লোগো ব্যবহার করছেন ওখান থেকে নিয়ে এসে এগুলো ব্যবহার করতে পারেন। আচ্ছা, এখানে আমরা যে ডিজাইনটা করব, এই যে এটা আমি আনগ্রুপ করছি। উপরেরটার কালার কোনো একটা কালার দেওয়া যেতে পারে, সাইডেরটার কালার অ্যাশ কালার দেওয়া যেতে পারে। এরপর নিচের যে ডিজাইন, এটা ভেবেন না যে এরকম স্ট্রাকচার বা এগুলো দিলে এগুলো বেশি প্রিমিয়াম। যত ফ্ল্যাট মিনিমালিস্ট রাখা যায় ওইটাই ভালো। দেখেন এখানে আমি একটা রাখছি, আর এখানে আমরা একটা চাইলে আউটলাইন নিতে পারি, মানে মার্জিন। আমি যে 9x4 যে হচ্ছে এটা ধরলাম অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। এটা কি মাউসের ডাউন অ্যারোতে ক্লিক না, ওই কার্জর বলে না, এটাকে হুইল বলে। হুইলটাকে পিছনের দিকে এক স্টেপ ঘুরালাম, দেখেন -0.125 ওকে দিলাম। এবার এটা রাইট বাটন ক্লিক করে এই যে এখানে একটা শেপ তৈরি হয়েছে, এই শেপটাকে আমি মেক গাইড করতে পারি, এই যে মেক গাইড। এবার আমরা এই দাগের ভিতরে আমাদের মূল ডিজাইনটা রাখতে পারি। এরপর যে লোগোটা ওইটা এখানে দিতে পারি। আর আমরা চেষ্টা করব মাঝে ফাঁকা রাখতে। খেয়াল করেন, মাঝে এই জায়গার ঠিকানা বা নাম, লোকেশন এইগুলো এখানে মাঝে দেয়। তো এই জায়গাটা আমাদের কোনো গুরুত্বপূর্ণ ডিজাইন রাখবো না। এরপর এই যে এখানেও ডেট বা অন্য কিছু এখানে লেখে, তো এই জায়গাটাও আমরা ফাঁকা রাখবো, আর বাদ বাকি জায়গায় আমরা ডিজাইন করব। আমি কয়েকটা ডিজাইন স্যাম্পল এনে রেখেছি, দেখেন এরা বেশিরভাগ সময় এই জায়গাটা ফাঁকা রাখে। এখানে নাম, যার কাছে পাঠাবে তার নাম ঠিকানা লেখার প্রয়োজন হতে পারে, চিঠির মতো আর কি, চিঠির খাম। আচ্ছা, এটা আপনারা করেন। আগে গত দিনের যে বিজনেস কার্ড বা লেটার হেড ডিজাইন করা রয়েছে ওইটার এডিটেবল ফরম্যাটটা ওপেন করেন, অথবা নিজে নিজে এগুলো লেখেন। এখানে আপনারা আপাতত, এদিকে আমার কথাগুলো আগে খেয়াল করেন, আপাতত আপনাদের এই আইকনগুলো নেওয়ার পিছনে সময় ব্যয় করার দরকার নেই। আপনারা তো এগুলো নিতে পারবেন, তাই না? গত দিনও নিয়েছেন। আপনারা চাইলে আপাতত শুধু টেক্সটগুলো রাখেন, এখানে লোগোটা রাখেন। লোগো যদি বানানো না থাকে, ব্র্যান্ড নেম বা লোগো ডিজাইন লিখে এখানে রাখতে পারেন। তো এভাবে এটা কমপ্লিট করেন। আচ্ছা, এটা কি সবাই পেরেছেন? এ দেখেন, এখন যদি মনে করেন আপনার আগের দিনের কোনো কাজ করা থেকে থাকে, আপনি যখন একটা ব্র্যান্ডিং করবেন তখন এদিকে খেয়াল করেন, সবাই এদিকে খেয়াল করেন। যখন একটা বিজনেসের জন্য আপনি ব্র্যান্ডিং করবেন তখন আপনার যেই জিনিসগুলো খেয়াল রাখতে হবে যে সব জায়গায় যেন একই কালার কম্বিনেশন যায়,
আমার এই যে এখানে কালার উচিত ছিল এটা নেওয়া, এই যে ব্লু কালার নেওয়া উচিত ছিল। যাই হোক, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য এটা দিয়েছি। এইগুলা এই কালার নেওয়া যেতে পারে। এখন এদিকে খেয়াল করেন সবাই, আমি এইগুলো কি বারবার নিব না, আমি বিজনেস কার্ডেও যা ইউজ করব, লেটার হেডেও যা ইউজ করব, এখানেও তাই ইউজ করব, সব জায়গায় একই ইউজ করব, তারপরে কালার কম্বিনেশন একই ইউজ করব। তো আপনি এদিকে খেয়াল করেন সবাই, আপনারা সবাই দেখছি কম্পিউটার চালাচ্ছেন, এদিকে খেয়াল করেন। এখানে ধরেন আপনার আগের দিনের দিস পিসি ডকুমেন্ট ক্লাস রিসোর্স, এখানে দেখা যাচ্ছে আমি লেটার হেড ডিজাইন কতদিন করছি, ওইটা ওপেন করে নিলাম। নেওয়ার পরে আমার মনে হলো যে এই লেখাগুলো আমি ওই ট্যাবে নিয়ে যাব। সেটা কিভাবে সম্ভব? এটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই যেই ট্যাবে আপনি কাজ করছেন এই ট্যাবে এসে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, করে এটা আমি ইউজ করতে পারি। ঠিক আছে না? এইভাবে বারবার আমাদের এসব নিয়ে পরিশ্রম করা লাগবে না। একদিন ভালোভাবে ব্যবহার করা শিখে গেলে পরবর্তীতে আপনাদের এগুলো নিয়ে আর সমস্যা নেই। সবাই এটা কমপ্লিট করেন, তৈরি করা এটা সবাই কমপ্লিট করেন। সবার কি হয়েছে? আচ্ছা, এদিকে খেয়াল করেন। এখন এই ফাইলটা আমরা কিভাবে প্রিন্ট রেডি ভাবে সেভ দিতে পারি। গত ক্লাসে আমরা যে লেটার হেড যেভাবে সেভ দিয়েছি ঠিক ওইভাবে প্রিন্টেবল ফাইল জেপিজি ফরম্যাট, পিএনজি ফরম্যাট, সব থেকে বেটার হয় পিডিএফ ফরম্যাটটা। আর আমরা অবশ্যই প্রথমে এই ফাইলটার এআই ফাইল সেভ করব। খেয়াল করেন, আমি কন্ট্রোল এস দিয়ে প্রথমে এআই ফাইলে সেভ করব। কোথায় সেভ করব দেখেন, খেয়াল করেন, এদিকে সবাই খেয়াল করেন। ফাইল সেভের বিষয়টা ক্লিয়ার হয়ে যান। ফাইল থেকে সেভ, এরপর কোথায় সেভ করব? ডেস্কটপে। ডেস্কটপে সেভ করবে। এরপরের কাজ কি? নাম চেঞ্জ করা। এনভেলপ ডিজাইন, অলরেডি আমার একটা ফাইল সেভ করা রয়েছে, আমি এটা 2 দিচ্ছি, এনভেলপ ডিজাইন 2। এখানে ফাইল সেভ দেওয়ার সময় একটা পারমিশন চাইবে, এখান থেকে চাইলে বিভিন্ন ফরম্যাট চেঞ্জ করা যেতে পারে। এগুলো আমাদের কিচ্ছু করার দরকার নেই, জাস্ট ওকে দিব। এটা আমি কেটে দিচ্ছি, 2টা কেটে দিচ্ছি। এবার দেখেন, এই যে এনভেলপ ডিজাইন 2 নামে যেটা সেভ করেছি এটা এডিটেবল এআই ফাইল। এআই বলতে অ্যাডোবি ইলাস্ট্রেটর। এখানে যদি আমি ডাবল ক্লিক করি এটা ইলাস্ট্রেটরে ওপেন হবে। আবার সেই অবস্থায় আমরা চাইলে এগুলো এডিট করতে পারি। কন্ট্রোল এস দিয়ে আবার সেভ চেঞ্জ করলাম। এবার আমি চাইলে এটাকে বায়ারকে প্রিন্টেবল ফাইল হিসেবে আমরা পিডিএফ ফাইলটা সেভ করে দিতে পারি। তাহলে আবার কন্ট্রোল অল্টার এস মানে সেভে কপি, এটা ম্যানুয়ালভাবে ফাইল থেকে সেভে কপিতে যাব। যাওয়ার পরে কোথায় সেভ করব? ডেস্কটপে। নাম কি দিব? এনভেলপ ডিজাইন 2 পিডিএফ লিখে দিতে পারি। এবং এরপরে ফরম্যাটটা চেঞ্জ করতে হবে। এটা ডিফল্টভাবে থাকে এআই ফাইল। এখানে ক্লিক করে আমাকে পিডিএফটা সিলেক্ট করে নিতে হবে, পিডিএফ। এরপর সেভ। গতদিন আমরা মার্ক অ্যান্ড ব্লিড দেখছিলাম, এটাতে মার্ক অ্যান্ড ব্লিড দরকার নেই, জাস্ট ওকে দিবেন, এই সেভ পিডিএফ দিবেন। তাহলে এই যে এটা পিডিএফ ফরম্যাটে সেভ হয়েছে। এটা ডাবল ক্লিক করলে এটা ওপেন হলো। দেখেন ওই যে ব্লিডটা ছিল, ব্লিডটা কিন্তু এখানে শো হচ্ছে না, এখানে ব্লিডটা শো হচ্ছে না, কিন্তু এই এআই ফাইলে এখানে কিন্তু ব্লিড শো হচ্ছে। এই যে ব্লিড বলছি কেন, গাইড। তো সবাই 2টা ফরম্যাটে সেভ করেন, এআই ফাইল এবং পিডিএফ ফাইল ফরম্যাটে সেভ করে দেখান। আচ্ছা, সবাই কি সেভ করতে পেরেছেন?
সেভ করতে কারো কি সমস্যা হচ্ছে? যার যার সমস্যা হচ্ছে একটু হাতটা উঁচু করেন। দীপ ভাই একটু দেখেন তো, আর কারো সমস্যা হচ্ছে ফাইল সেভ করা নিয়ে? তাহলে সবাই পেরেছেন, তাই না? হ্যাঁ, এবার বায়ারকে পাঠানোর জন্য আমরা এটা মোক আপ করতে পারি। মোক আপ আমরা হ্যাঁ হ্যাঁ মোক আপ নিজে বানাতে হবে, এটা ম্যানুয়াল ভাবে বানিয়ে নিতে হবে। ফ্রিপিকের না, এটা সব কিছুর মোক আপ হয় না, বানায় নিতে হয়। দেখেন, বায়ারকে দেখানোর জন্য আমরা এইভাবে মোক আপ করবো, এই যে এইভাবে। হ্যাঁ, ভাঁজ করে দিতে হবে। এখন খেয়াল করেন। আচ্ছা, আপনাদের কথা একটু বেশি হয়ে যাচ্ছে, যদি হয়ে থাকে আমি পরের স্টেপে যাই। দেখেন, এবার বায়ারকে পাঠানোর জন্য আমরা মোক আপ করবো। মোক আপ কীভাবে করতে পারি দেখেন, এইগুলো আমি একটু এই পাশে নিয়ে আসি। মোক আপ আমরা কীভাবে করব দেখেন, আমাদের যে মূল ডিজাইন সেটা ছিল এইটা, এটা এই পাশের ট্যাবে নিয়ে আসছি। এবার দেখেন, আমি আর্টবোর্ডটা একটু বড় করছি যাতে এটা ভিজিবল হয়। আমাদের মূল ডিজাইনটা তো এইটা। এবার এই পুরোটা ধরে আমি ডান সাইডে সরাই নিচ্ছি। এইবার দেখেন, মোক আপ আমরা এইভাবে করব, একটা থাকবে এমন, আরেকটা থাকবে এমন। তো এটা কিভাবে করা যায়, আমি এর একটা ডুপ্লিকেট নিয়ে চলে আসছি এখানে। নিয়ে আসার পর আমার এই সাইডের এগুলো সরিয়ে দিচ্ছি এবং এটা গ্রুপ করে আমি এখানে রাখছি। এরপর এটা ধরে ইফেক্ট থেকে স্টাইলাইজ ড্রপ শ্যাডো, এটা কম বেশ করে নিতে পারি আমরা। এরপরে কি করতে পারি, যে ব্যাক সাইডটা ওইটা আমরা এরকম করব, এরকমটা কিভাবে করা যায় দেখেন। এটা জাস্ট এটা নিয়ে আসলাম। এরপর এইটা, এই যে উপরের ক্যাপটা আমরা ঘুরাইয়ে দেব, এভাবে ঘুরাইয়ে দেব। এভাবেই দিতে পারি, এটাই মোক আপ করতে পারি। এটা ইফেক্ট এটা করা যেতে পারে, আবার এই যে সাইডের এটাও নেওয়া যেতে পারে, কিন্তু ওইটা দিলে আবার ভাল লাগছে না। এটা আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে, এইভাবে মোক আপ করবেন। তো এটা সবাই করেন তো, এইভাবে মোক আপ করেন সবাই। আর মূল যে ডিজাইনটা ওইটা কিন্তু অক্ষত রাখবেন, ওইটা যেন আবার কাটছাটে। তুমি করেছো? ওকে। আর যাদের কম্পিউটার নেই, আপনারা যদি এখন কম্পিউটার না কেনেন, আমি দেখতে পারছি আপনারা ঝরে যাবেন, মানে আর ভাল লাগবে না। কয়েকদিন পর যখন মনে হবে যে সবাই পারছে আমি পারছি না, এটাই হবে, তখন আপনারা হতাশ হয়ে ঝরে পড়বেন। তো সিরিয়াস হন, কম্পিউটার দ্রুত কিনে ফেলেন। আচ্ছা, এখন আজকে আপনাদের এনভেলপ ডিজাইন দেখালাম। আপনাদের উচিত হবে ইউটিউবে গিয়ে, এদিকে খেয়াল করেন সবাই, ইউটিউবে গিয়ে সার্চ দিতে হবে এনভেলপ ডিজাইন ইন ইলাস্ট্রেটর। দেখেন এখানে সার্চ দিয়েছি এনভেলপ ডিজাইন ইন ইলাস্ট্রেটর। এখানে দেখেন এই সব ভিডিওগুলো সব কমপক্ষে 3-4টা ভিডিও দেখবেন, একদম ওদের কথাগুলো বোঝার চেষ্টা করবেন, দেখেন এটা লম্বা লম্বি খাম, তো এটাও তৈরি করতে পারেন, এই যে এই টাইপেরগুলো তৈরি করতে পারেন। তো এর নাম হচ্ছে এনভেলপ। আমাদের ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে
এটা প্রয়োজন পড়ে। দেখেন আমরা যদি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনতে সার্চ দিই, আমাদের লক্ষ্য তো ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন শেখা। ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন, আমরা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইন সার্চ দেওয়ার পর এখানে অনেক কিছু আসছে। আমি প্রথম ইমেজটাতে যদি ক্লিক করি, এখানে খেয়াল করেন এখানে কি কি আছে। লোগো, এই যে লেটার হেড ডিজাইন, ডিস্ক, বিজনেস কার্ড, এই যে বইয়ের কভার ডিজাইন, তারপরে ব্যাক ডিজাইন, এই যে এটা হচ্ছে এনভেলপ ডিজাইন। তো এনভেলপ ডিজাইনটাও ভালোভাবে সিরিয়াসলি দেখতে হবে, তাই না? এই একটা দেখেন এখানে কি কি আছে। প্রথমত লোগো, এটা হচ্ছে লেটার হেড ডিজাইন কিংবা বুক কভার ডিজাইন, না এটা বুক কভার ডিজাইন হবে। আর এইটা হচ্ছে লেটার হেড ডিজাইন, আর এটা এনভেলপ ডিজাইন, এই যে এইটা এনভেলপ ডিজাইন, আর এটা বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, ওই ডিজাইনের থিম একটা তৈরি করে ওইগুলো সব জায়গায় অ্যাপ্লাই করেছে, কিন্তু এইগুলো কিন্তু অতটা ভালো নয়। এই ধরনের ডিজাইন প্রফেশনাল না। প্রফেশনাল ডিজাইনগুলো একদম সিম্পল ফ্ল্যাট হয়, যেমন এইগুলা। এরপর এরকম সিম্পল, অবশ্যই ওরকম অ্যাবস্ট্রাক্ট শেপ দেওয়াটা বেটার হয়, কিন্তু বেশি দিলে ওইগুলো বাজে দেখা যায়। সিম্পল রাখার চেষ্টা করতে হবে। আর এই যে অ্যাবস্ট্রাক্ট কীভাবে তৈরি করবেন এই বিষয়ের উপরে পরবর্তীতে অবশ্যই আপনাদের দেখানো হবে, জানানো হবে। আপাতত একটা, যেমন আগে লেটার হেড ডিজাইন শিখেছেন, ওর মূল বিষয়বস্তু, মূল বিষয়টা আগে বুঝতে হবে, তারপরেও ডিজাইন পরবর্তীতে অ্যাড করা যাবে, ওটা কোনো ব্যাপার না। তো এনভেলপ ডিজাইন দেখলাম। এবার আপনাদের বাসার কাজ হবে 5টা এনভেলপ ডিজাইন দেখা। এর জন্য ইউটিউবে সার্চ দিতে হবে এনভেলপ ডিজাইন ইন ইলাস্ট্রেটর। এখান থেকে 3-4টা কি 5টা ভিডিও দেখবেন, দেখে ওরা যেমন যেমনভাবে করছে ওইরকমভাবে করার চেষ্টা করবেন। আমি যেভাবে আজকে দেখালাম সব জায়গায় দেখবেন এইভাবেই দেখাচ্ছে, কারণ ওর সিস্টেম তো একই, তাই না? তো এভাবে করবেন। এরপর এর টেমপ্লেট বলতে এর কিসের টেমপ্লেট ডাউনলোড করবেন? আগে যে লেটার হেড করছেন বা বিজনেস কার্ড করছেন ওই ইনফরমেশনগুলো এখানে অ্যাড করলে হয়ে যেতে পারে। এই হচ্ছে বিষয়। তারপরে ফ্রি পিকের বিষয়টা আপনাদের ক্লিয়ার করি। ফ্রি পিক কি সবাই অ্যাকাউন্ট করেছেন? এখানে ফ্রি পিকে অ্যাকাউন্ট করার পর এখানে যদি কিছু সার্চ দেন, আমি এনভেলপ ডিজাইন দিয়ে সার্চ দিচ্ছি। দেখেন এনভেলপ ডিজাইনতে সার্চ দেওয়াতে এখানে অনেক টেমপ্লেট আছে, আপনারা এইগুলো থেকে আইডিয়া নিতে পারেন। অনেক টেমপ্লেট আছে, এখান থেকে কি আইডিয়া নেবেন? এখানে ডিজাইন আইডিয়া নেবেন, আসলে এই ধরনের ডিজাইনগুলো আসলে হয়টা কেমন। সব ধরনের 20টা ডিজাইন যদি আপনি ভালোভাবে পর্যবেক্ষণ করেন, 20টা ডিজাইন, তাহলে বুঝতে পারবেন যে এই ধরনের ডিজাইন আসলে হয়টা কেমন। ঠিক আছে, এই হচ্ছে আপনাদের কাজ। এনভেলপ ডিজাইন, এই দেখেন এটা একটা প্রফেশনাল ডিজাইন। আমি যতটা সিম্পল ডিজাইনে রাখা যায়, সিম্পল ওইটাই বেস্ট। এই যে এইগুলো যারা করে, এই যে অ্যাবস্ট্রাক্ট শেপ টেপ নিয়ে, এগুলো ওই জগা খিচুড়ি পাকিয়ে ফেলে, এ বাজে দেখা যায়। এই দেখেন মকআপ করার বিষয়টা বলছিলাম না, এভাবে মকআপ করবেন। এটা হচ্ছে মূল ডিজাইন আর এটা মকআপ। এইভাবে বায়ারকে শো করাতে পারলে বায়ার পছন্দ করবে, মানে এটা নিয়ম আর কি। ওই মোকআপ আমরা কেন করি? ওইটার বাস্তবিক রূপ আসলে কেমন দেখায়, এই জন্য আমরা মোকআপ করি। ঠিক আছে, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই। আর সবাই হোমওয়ার্কটা অবশ্যই করবেন। যাদের কম্পিউটার নাই দ্রুত কম্পিউটার কিনে ফেলেন। পাঁচটা হোমওয়ার্ক থাকছে। হ্যাঁ, এআই পিডিএফে সেভ করে রাখবেন। আর ওই একটা করে হচ্ছে জেপিজি, মোকআপ করে জেপিজি। আচ্ছা শোনেন, সবাই শোনেন, ওই এগুলো সংরক্ষণ করবেন আগে যেভাবে বিজনেস কার্ড সংরক্ষণ করেছেন ওইভাবে এআই ফাইল সেভ করবেন, আর হচ্ছে জেপিজি ফাইল সেভ করবেন।
জেপিজি কোনটা, মোকআপ করে। আচ্ছা একটু খেয়াল করেন, এইভাবে সেভ করার চেষ্টা করবেন। এই যে এইটার মতো করে সেভ করবেন সবাই, এইটার মতো করে একটা এআই ফাইল আর একটা জেপিজি ফাইল, জেপিজি ফাইল যেটা ইমেজ আকারে দেখা যায়, এভাবে সেভ করে রাখবেন। হ্যাঁ, এক আর্টবোর্ডের ভিতরে তিনটাই শ্যাডো করে এভাবে করবেন। আর মূল ডিজাইনটা অবশ্যই রাখতে হবে।